আজকে আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিডিকাম অ্যাসিডাম, বা যেটাকে আমরা ইন শর্ট অ্যাসিডিক অ্যাসিড বলি। তো এটার একটা কমন নেম আছে, দ্যাট ইজ গ্লেশিয়াল অ্যাসিডিক অ্যাসিড, এবং এটার একটা কমন ফর্মুলা আছে, দ্যাট ইজ C4H3NO3। ফার্স্ট আমরা দেখবো এর কনস্টিটিউশন। বিফোর স্টার্টিং দ্য কনস্টিটিউশনস, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ক্রনিক এবং অ্যাকিউট আছে, পুরাতন এবং নতুন রোগ যেটাকে বলা হয়। এবং আমাদের মাস্টার অর্গানন অফ মেডিসিনে খুব ক্লিয়ারলি এটা বলেছেন যে কোন ডিজিজগুলোকে আমরা ক্রনিক বলবো এবং কোন ডিজিজগুলোকে আমরা অ্যাকিউট বলবো। সিম্পলি তিনি বলেছেন ক্রনিক ডিজিজ হচ্ছে সেই ধরনের ডিজিজগুলো যেগুলোর অনসেট হচ্ছে খুব ইমপারসেপ্টিবল বা খুব গ্র্যাজুয়াল, খুব স্লো। অর্থাৎ যেগুলো কি করে আহ, তৈরি হলো পেশেন্ট বলতে পারে না। আপনি কতদিন ধরে এই রোগে ভুগছেন? এই মোটামুটি ৪-৫ বছর। কি করে শুরু হয়েছিল ওটা মনে নেই, ওটা বলতে পারছি না। বা ছোট্ট একটা কোনো কারণ থেকে শুরু শুরু হয়েছিল। বা আমরা একটা খুব কমন টার্ম পড়ি, দ্যাট ইজ ডিসপ্রপোর্শনেট প্রপোর্শনেট রিঅ্যাকশনস। ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন কি জিনিস? অর্থাৎ একটা ছোট্ট আঘাত লেগেছিল, তারপর এই জায়গাটা এমন একটা আলসারেশনে পরিণত হলো। আমি কিন্তু তারপর থেকে ভালোই সেই জায়গাটার হাইজিন মেনটেন করছিলাম, বাট তারপরেও যেন আস্তে আস্তে এটা ছড়িয়ে যাচ্ছিল। তো এটা ইন্ডিকেট করে তার শরীরে এমন কিছু একটা রোগ চলছে, যেটার জন্য তার রিকভারি প্রপারলি হচ্ছে না। বা পেশেন্ট বলল যে খুব অল্পভাবেই শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এটা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। অর্থাৎ এটা প্রোগ্রেস খুব গ্র্যাজুয়াল, অনসেট খুব গ্র্যাজুয়াল, কিন্তু ধীরে ধীরে পেশেন্টকে নষ্ট করে দেয়, শেষ করে দেয়। আরেকটা হয় আমাদের অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট ডিজিজ আমাদের কাদেরকে বলবো? যে রোগগুলো আমাদের শরীরে খুব সাডেন এবং ভায়োলেন্ট হয়ে আসে, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট হয়ে আসে, এবং সেগুলো আইদার পেশেন্টকে মেরে ফেলে অর পেশেন্টকে ছেড়ে দিয়ে যায় ইন প্রিভিয়াস হেলদি স্টেট। আগের যে ভালো অবস্থা ছিল সেখানে ছেড়ে দিয়ে চলে যায়। যেমন আমরা কোভিড-19 দেখেছি, অনেকের হয়েছে ঠিক হয়ে গেছে, আবার অনেকের হয়েছে তারা মারা গেছে। তো কেন আমরা এই অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজকে বললাম? তার কারণ হচ্ছে যখনই কোনো আমরা একটা মেডিসিন পড়বো, তার অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজের উপর ডিপেন্ড করে তার অ্যাকিউট এবং ক্রনিক কেস টেকিং হয়। একটা অ্যাকিউট ডিজিজকে আমরা ক্রনিক কেস টেকিং এর মধ্যে ফেলবো না। কেন ফেলবো না? বিকজ অ্যানিম্যান তার সেকেন্ড অ্যাফোরিজমে আমাদের খুব ভালো করেই এটা বলে দিয়েছেন যে রিকভারি মাস্ট বি ভেরি র্যাপিড। রিকভারি খুব তাড়াতাড়ি হতে হবে। সেখানে আমরা আননেসেসারি ক্রনিক কেস টেকিং করে টাইম নষ্ট করব না। এবার ক্রনিক কেস টেকিং এর ক্ষেত্রে যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে তার রুট কজ, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল কজ, খুঁজে বার করা। এই ফান্ডামেন্টাল কজ খুঁজে বার করার জন্য আমরা কি করেছি? টোটালিটি অফ সিম্পটমস এর আবিষ্কার করেছি। এই টোটালিটি অফ সিম্পটমস এর মধ্যে আমরা দেখেছি যে মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল এবং পার্টিকুলার সিম্পটমস বলে ৩ রকমের সিম্পটমস আছে। তো এই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই ৩ ধরনের সিম্পটমসকে খুব বেশি গুরুত্ব দিতে হয়। তাদের মধ্যে সবথেকে দিতে হয় আগে মেন্টাল জেনারেলকে, দেন ফিজিক্যাল জেনারেলকে, দেন পার্টিকুলার সিম্পটমসকে। তো এই মেন্টাল জেনারেল আর ফিজিক্যাল জেনারেলকে নিয়েই তৈরি হয় আমাদের কনস্টিটিউশন, বা যেটাকে আমরা বলে থাকি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল মেকআপ। এবার কোন একটা ক্রনিক ডিজিজকে যখনই আমরা দেখব, তার কনস্টিটিউশনস যখন আমরা পড়ব, সেই কনস্টিটিউশনসই হচ্ছে কি ওই ড্রাগটার ইন ক্রনিক প্রেসক্রিপশন বোঝার জন্য। ফার্স্ট পয়েন্টে যদি আমরা দেখি, বলছে অ্যাডাপ্টেড টু পেল লিন পার্সন উইথ ল্যাক্স ফ্ল্যাবি মাসলস ফেস পেল ওয়্যাক্সি ম্যারাসমাস অ্যান্ড আদার ওয়েস্টিং ডিজিজ অফ চিলড্রেন। খুব দুর্দান্ত কথা। ওয়েস্টিং ডিজিজ, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। ওয়েস্টিং ডিজিজ মানে হচ্ছে যেখানে পেশেন্ট মাসেল মাস লুজ করছে, যেখানে পেশেন্ট ওয়েট লুজ করছে। এখানে পেশেন্ট এমন কোনো কারণ হতে পারে, দীর্ঘদিন কোনো রোগে ভুগতে ভুগতে পেশেন্ট খুব দুর্বল হয়ে পড়েছে। ইট মে বি ক্যান্সার, ইট মে বি ডায়াবেটিস, ইট মে বি টিউবারকুলোসিস অর এনি আদার কাইন্ড অফ ডিজিজ, যেখানে পেশেন্ট আস্তে আস্তে, বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন লাইক ম্যারাসমাস। ম্যারাসমাস লাইক সিমটমস এর মধ্যেও কিন্তু আমরা দেখব পেশেন্ট ধীরে ধীরে তার বডির মাসেল মাস লুজ করছে, এবং তার জন্যই ল্যাক্স ফ্ল্যাবি মাসলস চলে আসছে, ফেস এবং বডির অন্যান্য পোর্শন পেল হয়ে যাচ্ছে, লিন পার্সন, রুগ্ন শুকনো পার্সন হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে পেশেন্ট, এবং দ্য ফাইনালি দ্য ওয়্যাক্সি ফেস,
ইউজুয়ালি আমরা অ্যাব্রোডানামেও দেখেছি এরকম ম্যারাসমাস পেশেন্ট, এরকম ইমাসিয়েটেড পেশেন্ট আসছে, তার এরকম ল্যাক্স ফ্ল্যাবি মাসেল হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তার ফেসে আমরা দেখেছিলাম রিঙ্কলড ফেস আছে, ফেস কুঁকড়ানো হয়ে গেছে, চামড়া জবুথবু হয়ে গেছে, ঝুলে যাচ্ছে। বাট অ্যাসিডিক অ্যাসিড পেশেন্টের ক্ষেত্রে ফেস কিন্তু ওয়্যাক্সি হয়, লাইক ন্যাট্রামিউর, লাইক ফেরামেট। তাহলে এইখানে স্লাইট ডিফারেন্স অফ ওয়েস্টিং ডিজিজ ইন অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড অ্যাপ্রোটানাম। যদিও অন্যান্য সমস্ত রকম অ্যাসিডের মধ্যে ওয়েস্টিং ডিজিজের ওপর এর অ্যাকশন খুব ভালো আছে, যেমন নাইট্রিক অ্যাসিড, যেমন আমাদের ফসফরিক অ্যাসিড এবং আদার অ্যাসিডস, সিমিলারলি অ্যাসিডিক অ্যাসিড। সো আমাদের ওয়েস্টিং ডিজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, নট অনলি চিলড্রেন, চিলড্রেন তো অবশ্যই, তার সাথে অ্যাডাল্টদের ক্ষেত্রেও। তো নেক্সট পয়েন্ট আমাদের যেটা বলছে দ্যাট ইজ ফিজিক্যাল জেনারেল, এর অতটা মেন্টাল জেনারেল নেই। তো ফিজিক্যাল জেনারেলে আমরা দেখি কি বলে। প্রথম পয়েন্ট বলছে হেমারেজ ফ্রম এভরি মিউকাস আউটলেট, নোজ, থ্রোট, লাংস, স্টোমাক, বাউলস, ইউটেরাস, ফেরামেন মিলেফোলিয়াম, মেট্রোরেজিয়া, ভিকারিয়া, স্ট্রমাটিক এপিস্ট্যাক্সিস। এর মানে হচ্ছে নাইট অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা হেমারেজিক ডায়াথেসিসের ড্রাগ, অর্থাৎ যেখানে পেশেন্টের হেমারেজ হয়, এই হেমারেজ পেশেন্টের যে কোনো আউটলেট অফ বডি থেকে হতে পারে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে হতে পারে। নট নেসেসারিলি কি সেটা দেখা যাবেই বাইরে থেকে, কোনো মাইক্রোভাস্কুলার হেমারেজও হতে পারে। এই হেমারেজের জন্য সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, নোজ নাক থেকে হতে পারে, গলা থেকে হতে পারে, লাংস থেকে হতে পারে ইন দ্য ফর্ম অফ হেমাপটাইসিস, স্টোম্যাক থেকে হতে পারে হেমাটেমেসিসের মতন করে, ইউটেরাস থেকে হতে পারে দ্যাট ইজ পারভেজানাল ব্লিডিং রূপে আসতে পারে, বাওয়েলস থেকে হতে পারে, পা রেক্টাল ব্লিডিং হতে পারে, ওকে, হেমাটোকিজিয়া হতে পারে, মেট্রোরেজিয়া হতে পারে, দুটো পিরিয়ডস এর মাঝখানে ব্লিডিং হতে পারে, বা যে কোনো সময় মাসে ব্লিডিং হয়ে যেতে পারে, আগে পরে কোনো ঠিক নেই। যে কোনো রকম ব্লিডিং এর ক্ষেত্রে আমরা অ্যাসিডিক অ্যাসিডে ভাববো। বাট এরকম তো অনেক ড্রাগ আছে, তাহলে অ্যাসিডিক অ্যাসিডকে আমরা এক্স্যাক্টলি কখন ভাববো? আমরা ভাববো যখন এই হেমারেজ দীর্ঘদিন ধরে পেশেন্টের মধ্যে আছে, পেশেন্ট ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, ভেরি মাচ প্রস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তখন আমরা ভাববো অ্যাসিডিক অ্যাসিডের কথা। ভিকেরিয়াস ট্রমাটিক এপিস্ট্যাক্সিস। ভিকেরিয়াস মানে কি? ভিকেরিয়াস মানে, যেটা এই টার্মটা আমরা খুব কমনলি, মানে ব্লিডিং যেখানে হওয়া উচিত ইনস্টেড অন্য জায়গা থেকে হচ্ছে, তার পরিবর্তে অন্য জায়গা থেকে হচ্ছে। ভিকেরিয়াস আমরা কমন টার্ম শুনেছি ভিকেরিয়াস মেনসেস। তো ভিকেরিয়াস মেনসেস কি? মানে মেনস্ট্রুয়েশনে পারভেজানাল ব্লিডিং হয়, বাট তার পরিবর্তে ব্লিডিং হচ্ছে থ্রু নোজ or থ্রু ইয়ার। তো এটাকে বলা হয় ভিকেরিয়াস ব্লিডিং। ট্রমাটিক এপিস্ট্যাক্সিস যে কোনো ট্রমায় আমরা আর্নিকা দেখেছি, অ্যাসিডিক অ্যাসিডও ভাবতে পারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্রেট প্রস্ট্রেশন আফটার ইনজুরিজ, আফটার সার্জিক্যাল শক, আফটার অ্যানাস্থেটিক্স। খুব ইম্পর্টেন্ট। কোনো ল্যাব, কোনো ওপেন অ্যাবডোমেন সার্জারি হয়েছে, কোনো ওপেন কোলেসিস্টেক্টমি হয়েছে, কোনো পিপিএইচ হয়েছে, লেট অ্যাজিউম পোস্টপার্টাম হেমাটাইটিস হয়েছে, বা এলএসসিএস এ সার্জন ঠিকমতো ব্লিডিং কন্ট্রোল করতে পারেনি, লেট কন্ট্রোল করার জন্য প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। এইটা হওয়ার পর পেশেন্টের রিকভারি করতে অনেক টাইম লেগে যাচ্ছে, বা প্রপার রিকভারি করতে পারছে না, অর্থাৎ একটা হাইপোভলিমিক শক হয়ে গেছিল, প্রচুর ব্লাড লস হয়েছিল কোনো অ্যাক্সিডেন্টসে বা কোনো ইনজুরিতে, বা কোনো নার্ভাস ইনজুরি হয়ে গিয়েছিল, যেটার জন্য তারপর থেকে, যেমন আমরা বললাম আফটার অ্যানাস্থেটিক্স, যার পর থেকে পেশেন্ট আর রিকভারি করতে পারছে না, খুব উইক ফিল হচ্ছে পেশেন্টের, সেইখানে আমরা অ্যানাস্থেটিক্সের কথা, সেখানে আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। অর্থাৎ দীর্ঘদিন কোনো রোগের জন্য ভুগতে ভুগতে পেশেন্ট ওয়েস্টিং হয়ে গেছে, বা কোনো হেমারেজিক, কোনো ব্লাড লস, কোনো এক্সট্রিম নার্ভ ইনজুরি, বা কোনো রকম সার্জিক্যাল শক, এরপর পেশেন্ট খুব বেশি উইক হয়ে গেছে, ওয়েস্টেটেড হয়ে গেছে, প্রস্ট্রেটেড হয়ে গেছে, সেইখানে আমরা, দ্যাট ইজ দ্য কি, যে দীর্ঘদিন যাবৎ এই রোগে ভুগতে ভুগতে পেশেন্ট খুব দুর্বল হয়ে গেছে, সেখানেই আমরা অ্যাসিডিক অ্যাসিড ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ভাববো, ক্রনিক সাফারিং এর ক্ষেত্রে ভাববো। এর সাথে অ্যাসোসিয়েট কি থাকবে? থার্ড পয়েন্ট আমাদের, থার্স্ট ইন্টেন্স বার্নিং ইন স্যাটাইভেল ইভেন ফর লার্জ কোয়ান্টিটিস। প্রচুর পরিমাণে জল বারে বারে খাচ্ছে, এমন নয় অল্প অল্প করে খায়, সে বারে বারে প্রচুর পরিমাণে জল খাচ্ছে, মানে ভালোই তার তেষ্টা আছে, পার্টিকুলারলি ইন ড্রপ সি, ইন ডায়াবেটিস, ইন ক্রনিক ডায়রিয়া। খুব কমন ডায়রিয়া, ডায়াবেটিস, ডায়াবেটিসে তো আমরা পলিডিপসিয়া পাই, ডায়রিয়াতে একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য আমাদের জল তেষ্টা পায়, ড্রপসিতেও সেম। এই কেসগুলো খুব কমন যেখানে আমাদের জল তেষ্টা বাড়বে, এবং এই
কেসগুলো ছাড়াও অ্যাসিডিক অ্যাসিডের এমনিতেও থার্স্ট প্রচুর থাকে, বাট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ নো থার্স্ট ইন ফিভার। কিন্তু ফিভারে আমরা কখনোই অ্যাসিডিক অ্যাসিডের থার্স্ট পাইনি। আদার ইন্ডিকেশনে আমরা অ্যাসিডিক অ্যাসিড দিয়েছি, দেখা গেছে ভালো হয়ে গেছে, এবং সেক্ষেত্রে পেশেন্ট বলেছিল আমার কিন্তু কোনো জল তেষ্টা নেই। পরে দেখা গেছে অ্যাসিডিক অ্যাসিড পেশেন্টের প্রচুর জল তেষ্টা থাকে, এক্সেপ্ট অন ফিভার। তাহলে এই পিকিউলিয়ার সিমটমটা আমাদের মাথায় রাখতে হবে, বাট জেনারেল সিমটম অফ অ্যাসিডিক অ্যাসিড কিন্তু ভালো থার্স্টি। লাস্ট পয়েন্ট, এটাকে আমরা এক ধরনের পার্টিকুলারও ফেলতে পারি, ক্যান নট স্লিপ লাইং ইন ব্যাক, সেন্সেশন অফ সিঙ্কিং ইন অ্যাবডোমেন কজিং ডিসপ্নিয়া। তা পেশেন্ট এসে বলছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, ডিফিকাল্টি আসছে ব্রিদিং এ। সেখানে আমি যদি চিত হয়ে শুয়ে পড়ি, তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে তার শ্বাসকষ্টটা যেন বাড়াবাড়ি হচ্ছে, আমার যেন মনে হচ্ছে আমার পেটটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এবং তাতে আমার আরো কষ্ট হচ্ছে। এখানে আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। বাট ইন জেনারেল আমরা দেখব এই সিঙ্কিং সেন্সেশন শুধু তার ডিসনিয়ার ক্ষেত্রে নয়, যে কোনো বডিলি সাফারিং এর ক্ষেত্রেই দেখছে পেশেন্ট বলছে আমি যদি চিত হয়ে শুই তাহলে যেন আমার শরীরে মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে। তাহলে পেশেন্ট কিন্তু ব্যাকে শুতে পারে না। আর্সেনিকের ঠিক অপোজিট, আর্সেনিক আবার ব্যাকে শুতেই ভালোবাসে। এমন কার্বো অ্যাসিডিক অ্যাসিডের মতোই উপুর হয়ে শুতেই বেশি পছন্দ করে। তাহলে আমরা এখনো পর্যন্ত যতটুকু মেকআপ, ফিজিক্যাল মেন্টাল মেকআপ পেলাম, ফিজিক্যাল মেকআপ বা কনস্টিটিউশন পেলাম, সেখানে অ্যাসিটিক অ্যাসিড দীর্ঘদিন ধরে কোনো একটি হেমারেজির জন্য বা কোনো ওয়েস্টিং ডিজিজের জন্য ভুগছে, বা অন্য কোনো রোগের জন্য দীর্ঘদিন যাবৎ ভুগছে, যেখানে তার মাসেল মাস, তার ওয়েট লস হয়ে যাচ্ছে, তার সাথে সাথে পেশেন্টের ভালো জল তেষ্টা আছে এবং পেশেন্ট চিত হয়ে শুতে পারে না। আরেকটা পয়েন্ট আমরা পরে পাবো, রাত্রিবেলা প্রচন্ড ঘাম হয় পেশেন্টের, দিনে অতটা হয় না। এই ক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিডের কথা ক্রনিক ডিজিজে কিন্তু অবশ্যই একবার ভাববো। এরপর আমরা চলে আসি পার্টিকুলার সিমটমস। পার্টিকুলার সিমটমস এর মধ্যে একটা আছে আমাদের ডায়রিয়া। মনে রাখতে হবে ডায়রিয়া অ্যাকিউট ডায়রিয়া নয়, ক্রনিক ডায়রিয়া। দীর্ঘদিন ধরে ভুগছে, প্রচুর পায়খানা হচ্ছে, পেশেন্ট দুর্বল হয়ে পড়েছে, তার সাথে প্রচুর জল তেষ্টা আছে। ইন ড্রপসি, টাইফাস, থাইসিস মানে টিবি উইথ নাইট সোয়েটস। যে কোনো রকমের রোগী হতে পারে, প্রচুর পরিমাণে ডায়াবেটিস, ডায়রিয়া হচ্ছে, সেখানে পেশেন্টের তার সাথে জল তেষ্টা কিন্তু ভালোই আছে এবং রাত্রেবেলা প্রচুর ঘাম হচ্ছে। আমরা তার সাথে পেশেন্ট দেখছি দুর্বল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাসিডিক অ্যাসিডের কথা একবার ভাববো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা পড়ছি কি সাওয়ার বেলচিং অ্যান্ড ভমিটিং অফ প্রেগনেন্সি হুইচ ইজ কমন ইন ফার্স্ট ট্রাইমেস্টার, বাট যদি সেকেন্ড ট্রাইমেস্টারও হয় বা প্রফিউজ পরিমাণে হয় তখন তার আমরা নাম দিয়ে দিই হাইপেরেমিস গ্র্যাভিডেরাম। হাইপেরেমিস গ্র্যাভিডেরাম। তো এই ধরনের সিমটমসের ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিড খুব ভালো কার্যকরী, যেখানে দিন রাত, ডে অ্যান্ড নাইট প্রফিউজ স্যালাইভেশন, বার্নিং ওয়াটার ব্রাশ হচ্ছে, মুখে জল আসছে, তার সাথে সাথে ঢেকুর উঠছে, এই বমি বমি ভাব, সেখানে কিন্তু আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। মার্ক সলকেও ভাববো, কিন্তু কখন ভাববো? শুধু রাত্রির বেলা অ্যাগ্রাভেশন দিনের থেকে বেশি, এর দিনে রাতে সবসময় হয়। থার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডিকেটেড পয়েন্ট হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। ট্রু ক্রুপ, ক্রুপ মানে আমরা জানি ল্যারিঙ্গো ট্র্যাকিও ব্রঙ্কাইটিস, অর্থাৎ যেখানে থ্রু আউট আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে পেশেন্টের ঘড়ঘড়ে টাইপের কাশি হচ্ছে, ঘুংরি কাশি হচ্ছে, যেখানে ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস সবই অ্যাফেক্টেড হয়ে গেছে, মিউকাস জমে রয়েছে, সেখানে পেশেন্টের কাফ হচ্ছে। এবং নট আমরা ইনিশিয়ালি প্রথমেই দেবো না, আমরা স্টেথো বসিয়ে সেখানে রঙ্কাই শুনতে পাচ্ছি বা রেলস শুনতে পাচ্ছি। সেই জায়গায় আমরা যদি দেখি অনেক মেডিসিন দেওয়া হয়েছে, অ্যালোপ্যাথি দেওয়া হয়েছে, ইনহেলার্স দেওয়া হয়েছে, অনেক কিছুই দেওয়া হয়েছে, ব্রঙ্কোডাইলেটরস দেওয়া হয়েছে, বাট পেশেন্টের রিলিফ হয় বাট কিওর হয় না, দীর্ঘদিন ধরে ভুগছে। এবং সেখানে বিশেষ করে বাচ্চারা, তাদের ক্ষেত্রে অর্থাৎ লাস্ট স্টেজ, অর্থাৎ যখন অনেক দিন হয়ে যায়, সব ক্ষেত্রে আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। এবং কাফ উইথ ইনহেলেশন পেশেন্টকে যদি আমরা বলি তোর বাবা কাশতো, ও যখনই শ্বাসটা নিল তখনই তার কাশিটা বেশি হচ্ছে। আর স্পঞ্জিয়াকেও আমরা সেম সিচুয়েশনে ভাববো, বাট নট ইন দ্য স্টেজে, লাস্ট স্টেজের কথা আমরা ভাববো না। আর তার সাথে আমরা দেখছি যে ফার্স্ট, যদি আমাদের এক্সালেশন অর্থাৎ যখন পেশেন্ট দম ছাড়তে যাচ্ছে তখন কাশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটের কথা ভাববো। নেক্সট একটা পয়েন্ট বলছি, ইনহেলেশন অফ ভেপার অফ সাইডার ভিনিগার হ্যাজ বিন সাকসেসফুলি ইউজড ইন ক্রুপ অ্যান্ড ম্যালিগন্যান্ট ডিপথেরিয়া। তো এরকম ক্রুপে আগে সাইডার ভিনিগারকে অনেক সময় অ্যাজ এ ইনহেলেশন দেওয়া হতো এবং সেক্ষেত্রে কার্যকারিতা পাওয়া গেছে। সিমিলারলি যখন আমরা পোটেন্টাইজড মেডিসিন দিই, পোটেন্টাইজড মেডিসিন মানে আমরা খুব ভালো করে জানি যে ইনহেরেন্ট পাওয়ারটাকে আমরা
ইনক্রিজ করি, পেশেন্টের কিউরেটিভ পাওয়ারটাকে বাড়াই, তাই সেক্ষেত্রেও অ্যাসিডিক অ্যাসিড ভালো কাজ করবে। লাস্ট হচ্ছে আমাদের ফিভার। ফিভার দ্যাট ইজ হেক্টিক ফিভার, যেটা আমরা জানি ফ্ল্যাকচুয়েন্ট টাইপ অফ ফিভার, যেখানে টেম্পারেচারের কোনো ঠিক নেই, কখনো বেশি কখনো কম। স্কিন ড্রাই অ্যান্ড হট, রেড স্পট অন লেফট চিক, ড্রেঞ্চিং নাইট সোয়েটস। তো অনেক সময় দেখা যায় স্কারলেট ফিভার লাইক ডিজিজের ক্ষেত্রে, যেখানে ফিভার থাকে তার সাথে মুখের বিভিন্ন, পার্টিকুলারলি যদি লেফট চিক হয় তাহলে আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। রেডিশ পিম্পলস বা ইরাপশনস তৈরি হয় এবং রাতে প্রচুর পরিমাণে ঘাম হয় এবং নো থার্স্টিং ফিভার, জল তেষ্টা একদমই থাকে না ফিভারের সময়, আমরা সেক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিডকে ভাববো। লাস্টলি, দ্য রিলেশনে আমরা দেখছি ইট অ্যান্টিডোটস অ্যানাস্থেটিক্স ভেপার দ্যাট ইজ অ্যামাইল নাইট্রোসামস, ফিউম অফ চারকোল অ্যান্ড গ্যাস অ্যান্ড ওপিয়াম অ্যান্ড স্ট্রামোনিয়াম। এদেরকে অ্যান্টিডোট করে, অর্থাৎ এগুলো আমরা দিয়েছি তারপর অ্যাসিডিক অ্যাসিড দিলে এদের অ্যাকশন নষ্ট হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, অলসো অ্যান্টিডোটস কার্বলিক অ্যাসিড, এরা কার্বলিক অ্যাসিডের অ্যাকশনকেও নষ্ট করতে পারে, বাট ফলোজ ওয়েল। কার পরে অ্যাসিডিক অ্যাসিড ভালো কাজ করে? চায়না অর সিঙ্কোনাইন হেমারেজ। হেমারেজ যেমন আমরা দেখলাম প্রচুর পরিমাণে হেমারেজ হয়েছে, চায়নাকে অ্যাকিউট দিয়েছি, বাট তারপরও পেশেন্ট রিকভারি করতে পারছে না, অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। আফটার ডিজিটালিসিন ড্রপসি, পার্টিকুলারলি কার্ডিয়াক ড্রপসি, কার্ডিয়াক কোনো কজের জন্য পেশেন্টের প্রচুর পরিমাণে ইডিমা ডেভেলপ করেছে বডিতে, সেখানে আমরা ডিজিটালিসকে দিয়েছিলাম বাট অতটা এফেক্ট হয়নি, সেখানে অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো। Lastly, it aggravates the symptoms of arnica, belladonna, lachesis, mark salt, especially the headache from belladonna. অর্থাৎ এই ধরনের মেডিসিনসগুলো আমরা কোনো কোনো রোগের ক্ষেত্রে দিয়েছি, তারপরে যদি কেস টেকিং করে আমাদের অ্যাসিডিক অ্যাসিড কোনোভাবে মাথায় আসে, সেটা দেওয়ার আগে আমাদের কয়েকবার ভাবা উচিত, বিকজ এই ড্রাগগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড অ্যাজ এ সেকেন্ড প্রেসক্রিপশন ইনকম্প্যাটিবল। পার্টিকুলারলি যদি হেডেকে আমরা বেলেডোনা দিই, পরে আমরা অ্যাসিডিক অ্যাসিড কিন্তু দেবো না। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডকে যদি আমরা সামারাইজ করি, তাহলে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যাসিডিক অ্যাসিডকে আমাদের সেই ক্ষেত্রে দিতে হবে যেখানে পেশেন্ট দীর্ঘকাল যাবৎ কোনো একটি ওয়েস্টিং ডিজিজে ভুগছে, বা কোনো সার্জারি হয়েছিল, বা কোনো রকম হাইপোভলিমিক শক হয়েছিল যেখান থেকে পেশেন্ট রিকভারি করতে পারছে না, বডি আস্তে আস্তে আরও ভেঙে যাচ্ছে, বা কোনো হেমারেজ থেকে পেশেন্টের দিনের পর দিন শরীর শুকিয়ে যাচ্ছে। সেইখানে যদি পেশেন্ট বলে আমার প্রচণ্ড জল তেষ্টা, আমি চিত হয়ে শুতে ভালোবাসি না এবং রাত্রিবেলা আমার ভালো ঘাম হয়, দিনে অতটা হয় না, সেক্ষেত্রে আমরা অ্যাসিডিক অ্যাসিডকে ভাববো। সো দিজ আর দ্য পিকিউলারিটিস যেটার জন্য হোমিওপ্যাথি ইজ ফেমাস। ওকে, পার্টিকুলার সিমটমসের ক্ষেত্রে আমরা কাশির ক্ষেত্রে ইনহেলেশনে অ্যাগ্রাভেট করছে, যেখানে লাস্ট স্টেজে ল্যাটার স্টেজে আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাববো, হাইপেরিমিস গ্র্যাভিটারামের কথা ভাববো, যেকোনো ক্রনিক ডায়রিয়া নট অ্যাকিউট ডায়রিয়া তে ভাবতে পারি। ফিভারে পার্টিকুলারলি হেক্টিক কাইন্ড অফ ফিভার, ম্যালিগন্যান্ট ডিপথেরিয়া যেখানে ডিপথেরিয়া ভয়াবহ আকার ধারণ করতে চলেছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাসিডিক অ্যাসিডকে চিন্তা করব। সো দিস ওয়াজ অল অ্যাবাউট অ্যাসিডিক অ্যাসিড। তো তোমরা পড়ো। আহ, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড মোর ইন্টারেস্টিংলি ইফ ইউ have any case that where you have prescribed acidic acid, you can comment down it below too.